ওস্তাদ করমতুল্লাহ খাঁ সাহেব ছিলেন বিখ্যাত সরোদবাদক। তিনি জীবনের শেষ কয়েকটা বছর এই কলকাতা শহরেই কাটিয়েছিলেন। সে সময় শহরের ধনী নির্ধন অনেকেই তার সাকরেদ হয়ে বাজনা শিখতেন। খাঁ সাহেব শুধু উঁচু দরের বাজিয়ে ছিলেন না, তিনি একজন উঁচু দরের মজলিসি লোকও ছিলেন। তার গল্প একসময়ে শহরে প্রবাদের মতো রাষ্ট্র ছিল। পরলোকগত স্যার আশুতোষ চৌধুরী মহাশয়ের পত্নী লেডি প্রতিমা চৌধুরানী কর্তৃক প্রতিষ্ঠিত সঙ্গীত সংঘের অধ্যক্ষ ছিলেন করমতুল্লাহ খাঁ সাহেব। আগেই বলেছি, ওস্তাদজি খুবই মজলিসি লোক ছিলেন, যার ফলে আমরা তার জনকতক শিষ্য সেই ভোর থেকে আরম্ভ করে বেলা 9টা সাড়ে 9টা অবধি আর রাত্রি 9টা থেকে রাত্রি 12টা-1টা অবধি সেখানে আড্ডা জমাতুম। দেশ বিদেশের আরও অনেক নামজাদা বাজিয়ে গাইয়ে আসতেন সেখানে। গান বাজনা জলসা যেদিন হতো সেদিন আর আড্ডা ভাঙবার সময় ঠিক থাকতো না। সন্ধে থেকে ভোর হয়ে যাওয়াও এমন কিছু বড় ব্যাপার ছিল না। গ্রীষ্মের ও পুজোর সময় সংঘের লম্বা ছুটি থাকত এবং সে সময় খাঁ সাহেব নিজের দেশে যেতেন। তার বাড়ির মহিলারা কেউ সেখানে থাকতেন না। তাদের দেখাশোনা করবার জন্যে বছরে অন্তত এই দুবার দেশে না গেলে তার চলত না। তিনি থাকতেন ভাড়াটে বাড়িতে এবং প্রতিবারই দেশে যাওয়ার সময় বাড়ি ছেড়ে দিয়ে চলে যেতেন এবং ফিরে এসে আবার বাড়ি ভাড়া করে সেখানে গিয়ে উঠতেন। যতদিন না বাড়ি পাওয়া যেত ততদিন হয় মধুরায় লেনে কালীপালের বাড়ি বা কর্নওয়ালিস স্ট্রিটে গজেন ঘোষের বাড়িতে থাকতেন, আর আমরা সবাই ছুটোছুটি করতুম বাড়ির তল্লাশে। খাঁ সাহেবের পছন্দ মতো বাড়ি চাই, খোলামেলা আলো হাওয়া পাওয়া যায় এমন বাড়ি হলে তার চলবে না। চারিদিক বেশ বন্ধ থাকবে, অন্য কোনো বাড়ি থেকে কিছু দেখা যাবে না, অর্থাৎ তার ভাষায় বাড়িখানি একেবারে সিন্দুকের মতো হওয়া চাই। এখনকার লোকেরা হয়তো বিশ্বাসই করতেই চাইবে না, কিন্তু সেকালে সব সময় সব রকমের বাড়ি ভাড়া পাওয়া যেত। এই রকম একটা সময়ে খাঁ সাহেব দেশ থেকে ফিরে এসেছেন। শিষ্য সম্প্রদায় বাড়ির খোঁজে ব্যস্ত, কিন্তু সেবার আর মনের মতো বাড়ি জুটছে না। শেষকালে বেশ কিছুকাল খোঁজাখুঁজির পর একখানা বাড়ি পাওয়া গেল। বাড়িখানা মানিকতলা স্ট্রিটে ছাতুবাবুর বাজার ছাড়িয়ে গিয়ে যে কালী মন্দির আছে তার একটু আগে একটা গলির মধ্যে। তখন কলকাতা ইমপ্রুভমেন্ট ট্রাস্ট চিত্তরঞ্জন অ্যাভিনিউ তৈরি করছেন। এই বাড়িখানাও রাস্তায় পড়েছিল। বাড়িখানার সামনে পেছনে ডাইনে বাঁয়ে সব ভাড়া বাড়ি। কোনোটা একেবারে ভেঙে ফেলা হয়েছে, কোনোটা আস্তে আস্তে ভাঙা হচ্ছে। মাস 5-6 বাদে এখানাও ভাঙা হবে। অন্তত মাস 5-6 থাকা যাবে এই মনে করে খাঁ সাহেব বাড়িটা পছন্দ করলেন এবং দিন দুয়েকের মধ্যেই জিনিসপত্র এনে এখানে উঠলেন। আমরা আগের মতন সকাল সন্ধ্যায় সেখানে জুটতে লাগলুম। রাত্রে অনেকখানি অন্ধকার গলি পার হয়ে তবে বাড়িতে ঢুকতে হতো। এইখানে গ্যাস কিংবা অন্য কোনো আলো জ্বলত না। তার ওপরে দুপাশে সব ভাঙা বাড়ি থাকায় গলি পার হবার সময় অনেকেরই গা ছমছম করত। একদিন তখন রাত্রি প্রায় 8টা হবে। খাঁ সাহেবের একটি শিষ্য ওই গলিটা পার হচ্ছেন, এমন সময় ভদ্রলোকের কানের পাশ দিয়ে একটি বড় ডাব বেরিয়ে গিয়ে সামনে পড়ল। আমরা অনেকেই তখন ওপরে বসেছিলুম। ভদ্রলোকটি আমাদের একথা বলা মাত্র আমরা আলো ও লোকজন নিয়ে নিচে গেলুম। দেখলুম ডাবটা তখন পড়ে রয়েছে। সেটি মাথায় লাগলে তাকে আর উঠতে হতো না। নিশ্চয়ই কোনো বদমাইশ লোকের কাজ মনে করে তো তখনকার মতো আমরা চলে গেলুম। পরের দিন সকালে এসে শুনলুম যে কাল সারা রাত্রি মহা হাঙ্গামা গিয়েছে। কি ব্যাপার? শোনা গেল রাত্রি 11টার সময় স্নানের ঘরে কল খোলার শব্দ পেয়ে নিচে গিয়ে কল বন্ধ করে আসা হয়। সে সময় কলকাতা শহরের অনেক জায়গায় সারা রাত কলে জল থাকত। যা হোক, ওপরে আসবার পরই আবার জল পড়ার শব্দ শুনতে পাওয়া যায় এবং আবার তারা নিচে গিয়ে কল বন্ধ করে আসে।
এইরকম বার কয়েক হতেই তারা 2-3 জন মিলে নিচে গিয়ে কল বন্ধ করে স্নানের ঘরের সামনেই বসে থাকে। কিন্তু একটুক্ষণ পরেই আবার কে কল খুলে দিতেই ভয়ে তারা ওপরে উঠে আসে এবং সারা রাত্রি ধরে জল পড়ে। দোতলায় একটা বড় হল ঘর ছিল। এই ঘরে খাঁ সাহেব থাকতেন। তাছাড়া বাজনার আসর ইত্যাদি এই ঘরেই করবার বন্দোবস্ত হতো। সেদিন রাত্রে এই ঘরে বসে আমরা কাল রাত্রের সেই কল খোলা ব্যাপার সম্বন্ধে আলোচনা করছি। এমন সময় ওপর থেকে ঝুপঝুপ করে পুষ্পবৃষ্টির মতন আমাদের মাথার ওপরে খানিকটা আস্তাকুড়ের ময়লা পড়ল। আমরা তো অবাক। এরকম চাষারে রসিকতার চলন সেখানে ছিল না। কাজেই উপস্থিত ব্যক্তিদের মধ্যে এ কাজ কেউ করেনি। যা হোক, জায়গাটা পরিষ্কার করে আবার বসা গেল। কিন্তু বসতে না বসতেই আবার সেই ময়লার বৃষ্টি, যত সব তরকারির খোসা। ব্যাপার দেখে খাঁ সাহেব তো নানা রকম মন্ত্রতন্ত্র আওড়াতে লাগলেন। ঝাড়ফুঁকো চলতে লাগলো। সেদিনকার মতো আমরা সরে পড়লুম। পরের দিন এসে শুনি সারা রাত সেই রকম কল খোলা চলেছে এবং রাত্রে আরও 2-1বার ময়লাও পড়েছে। খাঁ সাহেবের দেশের বাড়িতে অনেকগুলি ছেলে মানুষ হচ্ছিল। এবারে তাদের মধ্যে 2-1জনকে কলকাতায় নিয়ে এসেছিলেন। এদের মধ্যে একজন বললে, সিঁড়িতে একজন দাড়িওয়ালা অপরিচিত বৃদ্ধ দাঁড়িয়েছিলেন। আমি কাছে যেতেই তিনি যে কোথায় মিলিয়ে গেলেন তা বুঝতে পারলুম না। এই ছোকরা ছিল খুবই ওস্তাদ। সমস্ত ব্যাপারটার ওপর একটু রং দেবার জন্যই কথাটা সে বানিয়ে বলেছিল। কিন্তু যাই হোক, শূন্য থেকে আমাদের উপরে ময়লা পড়া সমানে চলতে লাগলো। ঘরের সমস্ত দরজা বন্ধ করে দিয়ে ওপর দিকে চেয়ে বসে থেকে দেখেছি হঠাৎ শূন্য থেকে খানিকটা ময়লা ঝুরঝুর করে পড়ল। ফাঁকা জায়গায় নয়, একেবারে লোকের ওপরে। এদিকে খাঁ সাহেব 5 ওয়াক্ত নামাজ পড়তে লাগলেন। বাড়িতে কোনো প্রকার অনাচার যাতে না হয় সেদিকে কড়া নজর রাখলেন। ঘরের মধ্যে সর্বক্ষণ লণ্ঠন চলতে লাগলো। কিন্তু কিছুতেই কিছু হলো না। সন্ধ্যের পর লোকজন আসরে বসলেই ময়লা পড়া সমানে চলতে লাগলো। ব্যাপার দেখে আড্ডাধারীরা সরে পড়তে আরম্ভ করল। অনেক বাইরের লোকও কৌতূহল পরবশ হয়ে আসতে লাগলো। আমাদের অমন শান্তির নীড় বাজারের হট্টগোলে পরিপূর্ণ হল। খাঁ সাহেবের এক বন্ধু ছিলেন, তাঁর কাবুলে বাড়ি। সকলে তাকে সৈয়দ সাহেব বলে ডাকতেন। ভদ্রলোক উর্দু বলতে পারতেন না। ফার্সিতে কথা বলতেন, কিন্তু উর্দু বুঝতে পারতেন। খাঁ সাহেবও ফার্সি বলতে পারতেন না, তবে বুঝতে পারতেন। এই সৈয়দ সাহেব ধার্মিক লোক ছিলেন, আর ঝাড়ফুঁক ও তন্ত্রমন্ত্রেও ছিলেন ওস্তাদ। হালে পানি না পেয়ে এই সৈয়দ সাহেবের শরণাগত হওয়া গেল শেষকালে। সৈয়দ সাহেব এসে সব শুনে কিছুক্ষণ চোখ বুজিয়ে থেকে রইলেন। কোনো ভয় নেই, এ হচ্ছে একরকম বদমাইশ ভূতের কাজ। দাঁড়াও, ঠান্ডা করে দিচ্ছি, সৈয়দ সাহেব বললেন। সৈয়দ সাহেব 8-10টা কাগজে কি সব মন্ত্র লিখে দেওয়ালের জায়গায় জায়গায় মেরে দিলেন। ঘরে খুব গগ্গল জ্বালানো হলো। তিনি নামাজও সেই সঙ্গে আরও কি কি সব পড়ে বলে গেলেন। ব্যাস, ভূত ঠান্ডা হয়ে যাবে, 2 দিন পরে আমায় খবর দিও। ঠিক হলো, সেদিন সন্ধ্যের পরে ভূতের কল্যাণার্থে বিশেষ জলসা হবে। যারা আড্ডায় আসা বন্ধ করেছিল তাদের কাছেও আরও অনেকের কাছে বিশেষ নিমন্ত্রণ পাঠানো হলো। সেদিন সন্ধ্যাবেলায় জলসায় অনেকেই এসে উপস্থিত হলেন। সৈয়দ সাহেব দেওয়ালে যে যে জায়গায় তাগা মেরে দিয়েছিলেন, আমরা সেই জায়গাগুলোতে দেওয়ালে গাঁ সাটা হয়ে বসলুম। সন্ধ্যা উতরে গেল। খাঁ সাহেবরা সকলে নামাজ ছেড়ে এসে আসরস্থ হলেন। সকলের মুখেই ভূতের গল্প, যার যা অভিজ্ঞতা ও শোনা কথা বলতে লাগলেন। রাত্রি 8টা অবধি কোনো অত্যাচার হয়নি।
ময়লা পড়া অথবা কল খোলা হলো না দেখে খাঁ সাহেব সাজ মেলাতে আরম্ভ করলেন। সেদিন সঙ্গত করেছিলেন বিখ্যাত তবলাবাদক দর্শন সিং। আজ তারা উভয়ই প্রেতলোকে। প্রায় 9টা নাগাদ খাঁ সাহেব বাজনা শুরু করলেন। বেশ জমিয়ে দরবারি আলাপ করে গত শুরু করেছেন। শ্রোতাবৃন্দ চারিদিক থেকে বাহ, বহুত আচ্ছা প্রভৃতি প্রশংসাসূচক আওয়াজ ছড়াচ্ছেন দেখে অন্তরিক্ষে ভূত মহাশয় আর সংযম রক্ষা করতে পারলেন না। খাঁ সাহেব ও দর্শন সিং এর মাথার ওপর বারবার ধরে খানিকটা পুষ্প বৃষ্টি হয়ে গেল। সেই পুষ্পের মধ্যে ছিল বাদামের খোলা, পেঁয়াজ ও আলুর খোসা এবং তৎসহ যথোচিত ছাই, কাদা ইত্যাদি। একবার নয়, 2-3 বার। খাঁ সাহেব বাজনা থামিয়ে শরৎটি নামিয়ে রেখে ওপর দিকে চেয়ে বললেন, তবা তবা তবা। তারপর একটু থেমে বললেন, কুছ রুপিয়া পয়সা ফেকো বাবা। ওদিকে ব্যাপার দেখে শ্রোতাবৃন্দ আস্তে আস্তে হালকা হতে লাগলেন, কিন্তু তারাও বঞ্চিত হলেন না। তাদের উপরেও কয়েকবার পুষ্পবৃষ্টি হয়ে গেল। পরের দিন ভোর না হতে সৈয়দ সাহেবকে ডেকে আনা হলো। সব শুনে তিনি বললেন, এই হিন্দু পাড়ায় আমি মনে করেছিলুম এসব হিন্দু ভূতের কাজ, কিন্তু এখন দেখছি তা নয়। কারণ আমি যে মন্ত্র ঝেড়েছি, হিন্দু ভূত তা কিছুতেই সহ্য করতে পারত না। এ হচ্ছে জিন। একেও আমি তাড়িয়ে দিচ্ছি, তবে কিছুদিন সময় লাগবে। খাঁ সাহেব কিন্তু আর সময় দিলেন না। তিনি সেই দিনই জিনিসপত্র নিয়ে এক সাকরেদের বাড়ি গিয়ে উঠলেন। শিষ্য সম্প্রদায় আবার ছোটাছুটি শুরু করলে নতুন বাড়ির তল্লাশে।